আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম জয়। আমি বর্তমানে বুয়েটে আইপি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। ঘর্ষণ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো সাধারণত এরকম। তার আগে আমরা বলে নেই, এসএসসিতে আমরা ঘর্ষণ শিখেছি 4 প্রকারের, কিন্তু এইচএসসিতে ম্যাথ করার জন্য আমাদের মাত্র 2 প্রকারের ঘর্ষণ যথেষ্ট। এক হলো স্থিতি ঘর্ষণ, দুই গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ সম্পর্কে যদি বলতে চাই তাহলে স্থিতি ঘর্ষণ কখন কাজ করে, গতীয় ঘর্ষণ বল কখন কাজ করে, এটা আমাদের বুঝতে হবে। স্থিতি ঘর্ষণ বল তখন কাজ করবে যখন একটি বস্তু চলার উপক্রম হবে, তার আগ পর্যন্ত যে মুহূর্ত ততক্ষণ পর্যন্ত স্থিতি ঘর্ষণ চলতে থাকে। যেমন একটা বস্তু আছে, এই বস্তুটি চলার উপক্রম পর্যন্ত, আমি এইখান থেকে যদি একটা বল দেই, এই বল দিলেও চলবে না। এই বল যদি আমি প্রয়োগ করি তাহলে এই বস্তুটা চলাচল শুরু করবে না। কিন্তু চলার জন্য আমাকে কি করতে হবে? স্থিতি ঘর্ষণ বলকে অতিক্রম করতে হবে। ধরা যাক স্থিতি ঘর্ষণ বল এফএস, আমরা যদি এফএস এর চেয়ে বেশি বল এফ দেই তাহলে বস্তুটি চলাচল করতে পারবে, তার আগে বস্তুটি চলাচল করতে পারবে না। অর্থাৎ আর তাহলে এফএসটা কখন, মানে স্থিতি ঘর্ষণ বলটা কতক্ষণ কাজ করবে? যতক্ষণ পর্যন্ত বস্তুটা স্থির থাকে এবং যতক্ষণ পর্যন্ত বস্তুটি চলার উপক্রম ঘটে তার আগ মুহূর্ত পর্যন্ত স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। তার গতীয় ঘর্ষণ বল কখন কাজ করবে? গতীয় ঘর্ষণ বল কাজ করবে যখন বস্তুটি চলাচল শুরু করবে। বস্তুটি গতিশীল অবস্থায় যে তলের সাথে যে ঘর্ষণটা থাকবে ওটা হলো গতীয় ঘর্ষণ বল। তোমার গতীয় ঘর্ষণ বল কখন কাজ করবে? গতীয় ঘর্ষণ বল কাজ করবে যখন তোমার বস্তুটি গতিশীল থাকবে তখন, আর গতিশীল থাকার আগ মুহূর্ত পর্যন্ত যে বল কাজ করবে তার নাম হলো স্থিতি ঘর্ষণ বল। তাহলে স্থিতি ঘর্ষণ বল আমরা যদি সাইডে লিখে দেই, চলার উপক্রম ঘটা জোরে কথা বলো, আমি একটা কমেন্ট করতেছি সাউন্ড কমিশন। চলার উপক্রম হওয়ার আগ পর্যন্ত যে বল কাজ করবে তাকে বলা হবে স্থিতি ঘর্ষণ বল। আর গতীয় ঘর্ষণ বল কখন কাজ করবে? একটা বস্তু গতিশীল হওয়ার সময়। একটা বস্তু গতিশীল হওয়ার পর তার উপর যতবার কাজ করবে ঘর্ষণ বল তাহাই হবে গতীয় ঘর্ষণ বল। লাউডলি বলো, বক্স স্ট্যান্ড আপ করে দাও। না, একটা বস্তু গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করবে তাকে বলা হবে গতীয় ঘর্ষণ বল। একটা বস্তু স্থির অবস্থায় যে কাজ করবে, যে ঘর্ষণ বল কাজ করবে তাকে বলা হবে স্থিতি ঘর্ষণ বল। আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ারলি বুঝতে পারি। ধরা যাক একটা ব্লক আছে এখানে, একটা বস্তু, একটা অমসৃণ তল আছে যেখানে গতীয় ঘর্ষণ বল আছে এবং তোমার স্থিতি ঘর্ষণ বল আছে। যেখানে গতীয় ঘর্ষণ বলের গুণাঙ্ক ইউকে ইকুয়াল 0.2 এবং স্থিতি ঘর্ষণ বলের গুণাঙ্ক মিউ এস 0.3। তার মিউ এস এবং মিউ কে সাথে আমরা একটু পরিচয় নিয়ে নেই। মিউ এস এবং মিউ কে হলো তোমার ঘর্ষণ গুণাঙ্ক। যখন আমরা কে ব্যবহার করব তখন হবে কাইনেটিক অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এবং যখন আমরা এস ব্যবহার করব তখন হবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। যেমন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ব্যাপারটা হলো এরকম,
ঘর্ষণ গুণাঙ্ক সমান সমান বল ডিভাইডেড বাই অবিলম্ব বরাবর প্রতিক্রিয়া। যেটাকে আমরা মিউ ইকুয়াল বল এফ এবং অবিলম্ব বরাবর প্রতিক্রিয়াকে আমরা প্রকাশ করতে পারি আর দিয়ে, অর্থাৎ এফ ইকুয়াল লিখতে পারি মিউ আর। এটা যখন আমরা এফ এস নিব তখন কি লিখব মিউ এস, যখন আমরা এফ কে নিব তখন লিখব মিউ কে আর। ওকে, তো এইখানে একটা তোমার ব্লক দেওয়া আছে যার ওজন দেওয়া আছে, এখানে ভর দেওয়া আছে m ইকুয়াল 20 কেজি, m দেওয়া আছে 20 কেজি এবং এইখান থেকে একটা বল দেওয়া হলো 30 নিউটন। একটা বল দেওয়া হলো 30 নিউটন এবং একটা বলক দেওয়া আছে যার ওজন হলো ভর দেওয়া আছে 20 কেজি এবং এখানে আরো দুইটা উপাত্ত দেওয়া আছে, তা হলো মিউ কে এবং মিউ এস। মিউ কে কি? মিউ কে হলো যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং মিউ এস হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মিউ কে এর মান দেওয়া আছে 0.2, মিউ এস দেওয়া আছে 0.3। প্রশ্ন হলো 30 নিউটন বল দেওয়ার ফলে কি বস্তুটি চলাচল শুরু করবে? এটা একটু ভালোভাবে নোট করে নিও তোমরা, ঘর্ষণ গুণাঙ্কের ব্যাপারটা এটা তোমরা যা দাও সেটা একটু লিখে নাও, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথম প্রশ্ন কি মুছে দেই। তো আমাদের প্রথম প্রশ্ন হলো 30 নিউটন বল দেওয়ার ফলে বস্তুটি কি চলাচল শুরু করবে? বস্তুটি কি গতিশীল হবে? তো আমাদের প্রথম কোশ্চেন কি ছিল? 30 নিউটন বল দেওয়ার ফলে বস্তুটি কি গতিশীল হবে কিনা। তার মানে আমরা আগে জেনেছি বস্তুটি গতিশীল কখন হবে, যদি আমরা বস্তুটির প্রযুক্ত বল F, প্রযুক্ত বল যদি গ্রেটার দ্যান F s হয়, অর্থাৎ স্থিতি ঘর্ষণ বলের চেয়ে যদি প্রযুক্ত বল বেশি হয় তাহলে বস্তুটি চলাচল শুরু করবে। তার আগে আমরা তাহলে বের করে নিতে পারি স্থিতি ঘর্ষণ বল কত। এক্ষেত্রে স্থিতি ঘর্ষণ বলের মান হবে Fs ইকুয়াল, আমরা আগে যেটা বের করেছি মিউ s ইনটু r। তো r এর মানটা কি? r এর মানটার জন্য সবসময় এটা মাথায় রাখবা যে r এর মান হবে অবিলম্ব বরাবর প্রতিক্রিয়া। তার মানে অবিলম্ব বরাবর, তলের অবিলম্ব যে হলো তলের সাথে, বস্তুর সাথে লম্ব না। তল কোথায়? এখানে আছে, অর্থাৎ অবিলম্বটা কাজ করবে সবসময় এইদিকে আর। এবং আর এর দেখো বস্তুটি যেহেতু স্থির আছে তার মানে কি বস্তুটা ওজন নিচের দিকে কাজ করতেছিল, এটার নাম কি w। w এর মান কত আমরা জানি mg। যেহেতু বস্তুটা স্থির আছে অর্থাৎ উপরের দিকে কোনো একটা ফোর্স কাজ করতেছে যার নাম হলো r, অর্থাৎ আমরা বলতে পারি r ইকুয়াল mg, অর্থাৎ r এর বদলে আমরা এখানে বসাতে পারি mg। তো এখানে মিউ এস এর মান দেওয়া আছে 0.3, m এর মান দেওয়া আছে 20 এবং j এর মান হচ্ছে 9.8। তো এটা হিসাব করলে আমরা কত পাই? 0.3 into 20, 19.6, 3 divided by 100 বা 58.8। হ্যাঁ यस এরকম আস্তে পেন এ বলবা তাহলে। অর্থাৎ তোমার এখানে স্থিতি ঘর্ষণ বলের মান দেওয়া আছে, স্থিতি ঘর্ষণ বল আমরা বের করলে পাই 58.8। তো স্থিতি ঘর্ষণ বলের মান আছে 58.8 এবং আমাদের প্রযুক্ত বলের মান দেওয়া আছে 30 নিউটন। তাহলে আমরা আগেই জানতাম যদি শর্ত কি ছিল, যদি তোমার বল গতিশীল, বস্তুটি যদি গতিশীল হতে হয় তাহলে আমাদের কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 58.8। কিন্তু আমাদের দেওয়া আছে কত? আমাদের দেওয়া আছে 30 নিউটন। তার মানে কি আমরা যদি 30 নিউটন বল প্রয়োগ করি তাহলে বস্তুটি গতিশীল হবে না। ওকে, তার মানে কি আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি প্রথম কোশ্চেনটা অ্যানসার হবে
বস্তুটি গতিশীল হবে না। আরেকবার এটা বলি, কোশ্চেন ছিল 30 নিউটন বল দেওয়ার ফলে বস্তুটি কি গতিশীল হবে? তার মানে আমাদের শর্ত কি ছিল? যদি F প্রযুক্ত বল স্থিতিঘর্ষণ বলের চেয়ে বেশি হয় তাহলে এটা গতিশীল হবে, বস্তুটি গতিশীল হবে। কিন্তু আমরা যখন দেখতে পাই হিসাব করে তখন কি দেখতে পাই? স্থিতিঘর্ষণ বলের মান আছে 58.8 কিন্তু প্রযুক্ত বলের মান দেওয়া আছে 30 নিউটন। যেহেতু প্রযুক্ত বলের মান 30 নিউটন যেটা স্থিতিঘর্ষণ বলের মানের চেয়ে কম, এই কারণে আমরা বস্তুটি গতিশীল হবে না। তো এখানে আমরা যদি আরেকটু চিন্তা করি, যদি এখানে মানটা একটু চেঞ্জ করে 58.8 নিউটন দেই, 58.8 নিউটন। আচ্ছা, যদি আমরা এখানে 58.8 নিউটন বল প্রয়োগ করি, এফ এর মান যদি এই ক্ষেত্রে 58.8 নিউটন হয় তাহলে কি বস্তুটি উপক্রম হবে? দ্বিতীয় কোশ্চেন এটা লিখে নাও, যদি বল 58.8 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে কি বস্তুটি গতিশীল হবে? একবার চিন্তা করো যে আমরা বলছিলাম যে তোমার বস্তুটি আমরা এই ক্ষেত্রে F প্রযুক্ত বল হয় 58.8 নিউটন এই দিকে এবং স্থিতিঘর্ষণ বল এই দিকে, অর্থাৎ এদিকেও 58.8 নিউটন বল এবং বিপরীত দিকেও 58.8 নিউটন বল, অর্থাৎ বস্তুর উপর তার লব্ধি বলটা কত আসে? ঠিক আছে, দেখো এই দেখা যায় লাইট অফ করার পর কি কোনো সমস্যা আছে? না দেখা যায়, আপনি দেখুন। ঠিক আছে, জিজ্ঞেস করুন। ঠিক আছে। আচ্ছা একবার দেখো, যদি F equal 58.8 নিউটন হয়, মানে আমাদের প্রযুক্ত বলটা 58.8 নিউটন হয় এবং স্থিতিঘর্ষণ গুণাঙ্কের বল যদি তোমার 58.8 নিউটন হয় তাহলে বস্তুর উপর লব্ধি বলটা কত কাজ করে? একটা বল এই দিকে 58.8 নিউটন বল কাজ করতেছে এবং এটা বিপরীত দিকে আবার 58.8 নিউটন বল কাজ করছে, অর্থাৎ বস্তুর উপর লব্ধি বল কত? শূন্য। যেহেতু বস্তুর উপর লব্ধি বল শূন্য, নিউটনের ফার্স্ট ল কি বলে? যদি কোনো বস্তুকে কোনো বল না দেওয়া হয় তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রেও বস্তুটি স্থিরই থাকবে। অর্থাৎ যদি আমরা দ্বিতীয় কোশ্চেনের आंसर কি হবে? যদি 58 নিউটন বল দেওয়া হয় যদি 58 নিউটন বল দেওয়া হয় তাহলে বস্তুটি স্থির থাকবে। অর্থাৎ 58 নিউটন 58.8 নিউটন বল দেওয়ার ফলে বস্তুটি স্থির থাকবে। এটা একটু ভালোভাবে তুলনা তোমরা। তো আমরা 3 নাম্বার কোশ্চেনে যেতে পারি। 3 নাম্বার কোশ্চেনটা এরকম, যদি 58.8 নিউটন এখন আমরা কত পেয়েছিলাম? স্থিতিঘর্ষণ বলের মান Fs 58.8 নিউটন। যদি 58.8 নিউটন চেয়ে একটু বেশি বল দেওয়া হয় তাহলে কি বস্তুটি চলবে? অবশ্যই তাহলে বস্তুটি চলবে, কিন্তু আমাদের কোশ্চেন সেখানে না। আমাদের কোশ্চেন হলো 58.8 নিউটন চেয়ে একটু বেশি বল দিলে বস্তুটির ত্বরণ কত হবে সেটা আমাদের জানতে হবে। ধরে নিলাম 60 নিউটন বল দিতে হবে, বল দিলে বস্তুটি কত ত্বরণে চলবে? আচ্ছা দেখো, আমাদের 60 নিউটন বল দিলে আমরা এটা মোটামুটি শিওর যে বস্তুটি চলাচল শুরু করবে, কিন্তু আমাদের কোশ্চেন সেখানে না। আমাদের কোশ্চেন হলো 60 নিউটন বল দিলে বস্তুটি ত্বরণ কত হবে, বস্তুটি চলবে তার কত ত্বরণে গতিশীল হবে, এটা আমাদের কোশ্চেন। দেখি আমরা এটা বের করতে পারি কিনা। এখন বলো, যখন আমরা 60 নিউটন বল দিলে বস্তুটি চলবে এটা তো আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে বস্তুর উপর কোন ধরনের ফোর্স কাজ করবে?
বস্তুটির বাধার বলের বিপরীতে কোন ধরনের ফোর্স কাজ করবে, স্থিতি ঘর্ষণ নাকি তোমার গতি ঘর্ষণ বল। আমরা আগেই বলেছিলাম যে তোমার একটা বস্তু যখন চলাচল শুরু করে, একটা বস্তু যখন চলাচল শুরু করবে তখন তার উপর যে ঘর্ষণ বল কাজ করবে তার মান হবে Fk বা গতি ঘর্ষণ বল। একটা বস্তু চলাচলের পর একটা বস্তু চলাচল শুরু করার পর যে ঘর্ষণ বল কাজ করবে তার মান কি, গতি ঘর্ষণ বল এটা কাজ করতেছে। অর্থাৎ গতি ঘর্ষণ বল কখন কাজ করে, যখন বস্তু গতিশীল থাকবে। দেখো 60 নিউটন বল দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু বস্তুটি স্থির ছিল, অর্থাৎ তখন কিন্তু আমরা যে বলটা কাজ করছিল তখন কি বল ছিল, এটা স্থিতি ঘর্ষণ বল। কিন্তু যখন আমরা এটা গতিশীল করলাম 60 নিউটন বল দিয়ে, তারপর থেকে যে বল কাজ করবে তার নাম হবে গতি ঘর্ষণ বল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মিউ কে নেব হিসাবের জন্য, মিউ এস এখন আমাদের দরকার নেই, মিউ এস এর আমাদের এখন কোনো দরকার নেই। তখন আমরা যদি এফ কে এর মান হিসাব করি তখন আমরা কি ব্যবহার করব, মিউ কে হিসাব করব। অর্থাৎ এফ কে এর মান কত হবে, মিউ কে আর, এবং আর এর মান আমরা জানি mg। মিউ কে এর মান এক্ষেত্রে কত, 0.2 এবং m এর মান 20 এবং g এর মান 9.8। এটা তোমরা হিসাব করো, দেখো কত আসে। অর্থাৎ f কে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কত, 39.2। অর্থাৎ বস্তু যখন গতিশীল হবে তখন আমরা 60 নিউটন বল এঁকে দিলাম, এবং 60 নিউটন বলের বিপরীতে আমাদের কত বল আসছে, 39.2। তাহলে ওর উপরে কতটুকু বল কাজ করছে, এই প্রশ্নগুলো আমি মুছে দিলাম। তাহলে ওর উপর কতটুকু বল কাজ করছে, f summation of f 60 minus 39.2 equal 20.8 নিউটন। অর্থাৎ আমরা তার বস্তুর কতটুকু বল পাচ্ছি, 20.8 নিউটন বল পাচ্ছে। শুধুমাত্র আমরা 60 নিউটন বল ওকে দিলেও কিন্তু 60 নিউটন বল কাজ লাগাতে পারছে না, ওর 39.2 ঘর্ষণ বল খেয়ে ফেলতেছে। অর্থাৎ তোমার গতিশীল অবস্থায় ওর টোটাল কতটুকু বল কাজ করছে, 20.8 নিউটন। এখন 20.8 নিউটন এই বলটাই তো ত্বরণ সৃষ্টি করছে, তাই তো। তার মানে আমরা জানি কি, সামেশন অফ f ইকুয়াল ma, সামেশন অফ f ইকুয়াল ma। তাহলে সামেশন অফ f এর মান আছে 20.8, m এর মান আমরা দেওয়া আছে কত, 20, এবং এর মান আমাদের বের করতে বলছে। এর মান যদি বের করতে বলে তাহলে এর মান কত হবে, 20.8 divided by 20, যেটা আসবে এটাই आंसर। অর্থাৎ 3 নাম্বার কোশ্চেন কি ছিল, 60 নিউটন বল দিলে বস্তুটি কত ত্বরণে চলবে। বস্তুটি চলবে তা আমরা মোটামুটি শিওর, তার কোশ্চেন হলো যে কত ত্বরণে চলবে। ত্বরণে চলার জন্য যেহেতু বলছে এটা চলবে, তার মানে বস্তুটি গতিশীল অবস্থায় থাকবে। এর জন্য আমরা এখানে f কে ব্যবহার করছি। f কে ব্যবহার করার কারণে আমাদের এখানে মিউ কে ইউজ হয়েছে, মিউ এস এর কোনো ব্যবহার নাই। এবং f কে সূত্র আমরা কি জানি, f কে ইকুয়াল মিউ কে আর মিউ কে ইনটু mg, 0.2 ইনটু 20 ইনটু 9.8, 39.2। এবং এই মানটাকে আমরা 60 দিয়ে বিয়োগ করছি, 60 মাইনাস 39.2 ইকুয়াল হচ্ছে 20.8 নিউটন। সামেশন অফ f ইকুয়াল ma, এটা আমরা জানি নিউটনের সেকেন্ড সূত্র থেকে। অর্থাৎ ঠিক আছে, 20.8 ইকুয়াল 20 ইনটু 8, অর্থাৎ এর মান আসবে তোমার 20.8 ডিভাইডেড বাই 20। এটা যেটা আসবে ওইটাই आंसर। আমাদের চতুর্থ প্রশ্ন আসবে এরকম। চতুর্থ প্রশ্ন হলো, বস্তুটি যখন চলাচল শুরু করবে, অর্থাৎ 60 নিউটন বল একবার প্রয়োগ করার পর যদি আমরা বলের মানটা কমিয়ে আনি, অর্থাৎ 58.8 নিউটন দিই, আমাদের এখন বল কত দেব, 58.8 নিউটন। দ্বিতীয়বারের মতো যেহেতু এখন গতিশীল আছে, 58.8 নিউটন যদি আমরা দেই তাহলে কি বস্তুটি এখন চলবে। আমাদের নতুন কোশ্চেন, 58.8 নিউটন বল যদি আমরা প্রয়োগ করি তাহলে কি বস্তুটি এখন চলবে কিনা। দেখো আমরা যদি এখন 58.8 নিউটন বল দেই, অর্থাৎ এদিকে এখন তার কত বল প্রয়োগ করব, 58.8 নিউটন।
কিন্তু আমাদের গতিকর্ষণ বলের মান কত 39.2, তাহলে কি এটা চলবে না? অবশ্যই চলবে, কারণ গতিকর্ষণ বস্তুটি যেহেতু এখন গতিশীল আছে, গতিশীল অবস্থায় তাহলে কত থাকবে আমাদের নিট বল 58.8 মাইনাস 39.2 ইকুয়াল 19.6 নিউটন। অর্থাৎ বস্তুটি গতিশীল অবস্থায় 19.6 নিউটন বল পাবে, তার বস্তুটি চলাচল করবে। তার আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন হলো, এখন যদি আমরা 39.2 নিউটন বল দিই তাহলে কি বস্তুটি চলাচল করবে কিনা? 39.2 নিউটন বল দিলে দেখো 39.2 নিউটন বল আমরা কোন দিকে দিব? এই দিকে 39.2। তাহলে 39.2 নিউটন বল যদি আমরা এদিকে, তাহলে আমরা ব্যাক পাচ্ছি কত? ঘর্ষণ বলের কারণে 39.2। তাহলে আমরা 39.2 মাইনাস 13.2 আমাদের এই বল কত? 0। এখন দেখো বস্তুটি যেহেতু গতিশীল আছে, নিউটনের সেকেন্ড ল আমাদের কি বলে? গতিশীল বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুটি সারা জীবন সমবেগে চলতে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা বেগ পাচ্ছে এই বেগেও চলতে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণ কত হবে? দেখো তো ma ইকুয়াল 0, অর্থাৎ a এর মান আসবে 0। ত্বরণ 0 মানে কি কোনো বস্তু থেমে যাবে? ত্বরণ 0 মানে কিন্তু কোনো বস্তু থেমে যাবে না। ত্বরণ 0 মানে হলো বস্তুটি সারা জীবন সমবেগে চলতে থাকবে। v ইকুয়াল u। অর্থাৎ আমরা যদি পঞ্চমবারের মতো 39.2 নিউটন বল দেই তাহলে বস্তুটি সমবেগে চলতে থাকবে। ওকে, তাহলে আরেকটা কোশ্চেন এটা আনা যায়, যেটা হলো 6 39.2 নিউটন চেয়ে যদি আরেকটু কমাই 30 নিউটন বল দেই, এটাকে নিচে দেখা যায়। আচ্ছা 30 নিউটন বল যদি দেই, 30 নিউটন বল দিলে এখন দেখো তো আমাদের এটা নিট বল কত আসে? এইদিকে দিচ্ছি আমরা 30 নিউটন, কিন্তু আমরা রিভার্স পাচ্ছি কত? 39.2 নিউটন। আমাদের নিট বলটা কত আসে তাহলে? মাইনাস 9.2 নিউটন। অর্থাৎ বলটি তোমার এই দিকে একটা রিভার্স বল পায়, তাহলে আমরা ma এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করতে পারি -9.2 ডিভাইড বাই 20। অর্থাৎ আমরা ত্বরণের মান এক্ষেত্রে একটা নেগেটিভ মান পাচ্ছি। ত্বরণের মান নেগেটিভ মানে কি? বস্তুটি মন্দনে চলবে, অর্থাৎ বস্তুটি একটা টাইম পর থেমে যাবে। বস্তুটি যদি আমরা 30 নিউটন বল দেই তাহলে বস্তুটি থেমে যাবে, কিন্তু বস্তুটি এখনই থেমে যাবে না। বস্তুটি একটা নির্দিষ্ট পয়েন্ট পর পার করার পর, নির্দিষ্ট সময় পার করার পর বস্তুটি থেমে যাবে। এর মান নেগেটিভ, অর্থাৎ মন্দ। তো আমরা এখানে টোটাল 6টা কেস পাচ্ছি। 6টা কেস নিয়ে আমরা আরেকটু ব্রিফ দেই। এক নম্বরে যখন প্রথম ছিল বস্তু স্থির ছিল, স্থির অবস্থায় যখন আমরা বল প্রয়োগ করছিলাম তখন প্রথমে 20 নিউটন, তখন বস্তু কি ছিল? স্থির। 2 নম্বরে আমরা কোন বল দিয়েছিলাম? 58.8 নিউটন, তখনও বস্তুটি স্থির ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল 60 নিউটন বল দিলে, 60 নিউটন বল দেওয়ার পর বস্তুটি গতিশীল, এবং ত্বরণ থাকবে। গতিশীল এবং একটা ত্বরণ থাকবে। 4 নম্বরে প্রশ্ন ছিল 58.8 নিউটন বল যদি আমরা এখন দেই তাহলে কি বস্তুটি চলবে কিনা? হ্যাঁ, তাহলে বস্তুটি চলবে এবং ত্বরণ থাকবে, গতিশীল এবং ত্বরণ থাকবে। 5 নম্বর কোশ্চেন ছিল আমাদের 5 নম্বর পয়েন্ট ছিল 39.2 নিউটন বল দিলে অবস্থাটা কি হবে? 39.2 নিউটন যদি আমরা দেই, এখন বস্তুটি কিন্তু গতিশীল ছিল, গতিশীল থাকার পর যদি আমরা 39.2 নিউটন বল দেই তাহলে বস্তুটি কি হবে? সমবেগে চলতে থাকবে। এবং 6 নম্বরে কি টপিক ছিল? 30 নিউটন বল দিলে কি হবে? আমরা যদি 30 নিউটন বল দেই তাহলে বস্তুটি মন্দন নিয়ে চলবে। অর্থাৎ ঘর্ষণের টপিকের এই আলোচনা যদি তোমরা বুঝতে পারো তাহলে আনত তলে ঘর্ষণ যে সমস্যাগুলো থাকে সেটাও মোটামুটি বুঝতে পারো, কোনো অসুবিধা হবে না।
এখানে কি ছিল, যদি আমরা 20 নিউটন বল দিই তাহলে বস্তু স্থির থাকবে, 58.8 নিউটন বল দিলেও বস্তু স্থির থাকবে, কিন্তু 60 নিউটন বল যখন আমরা প্রয়োগ করব তখন বস্তু গতিশীল থাকবে এবং ত্বরণ নিয়ে চলবে, এবং 58.8 নিউটন বল যখন দেব আমরা তখন গতিশীল থাকবে এবং ত্বরণ নিয়ে চলবে। 39.2 যদি দিই, একবার গতিশীল হবার পর যদি আমরা 39.2 নিউটন বল দিই তাহলে তখন বস্তুটি সমবেগে চলবে, এবং যদি আমরা 30 নিউটন বল দিই তাহলে বস্তুটি মন্দ নিয়ে চলবে। এই হলো আজকের ঘর্ষণ নিয়ে আলোচনা।